আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ডক্টর সাহেব, একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাত ছেলেটার হাতের বাঁধন থেকে তুলিকে ছাড়িয়ে নিল। দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে তুলিকে চেপে ধরল নিজের প্রশস্ত বুকে। মুখ তুলে তাকানোর সাহস হলো না তুলির। গভীর স্পর্শে মানুষটাকে চিনতে একটুও বেগ পোহাতে হয়নি তার। বহু কষ্টে মানুষটার পিঠে খামচে ধরল শক্ত করে। বুকে মুখ গুজে নীরব রইল কয়েক সেকেন্ড। ক্রন্দন মিশ্রিত স্বরে বলল, আদ্র, ওই। কান্নার জোরে গলায় আটকে আসতে লাগলো এক একটা শব্দ। চেয়েও পারল না কিছু বলতে। হঠাৎ অপরিচিত এক ছেলের বাজে ছোঁয়া সহ্য করতে পারছে না। তার মনে হচ্ছে স্পর্শ করা হাতটা বুঝি কলঙ্কিত হয়ে গেছে। চিরতরে কলঙ্কের দাগ লেগে গেছে শরীরে। ঘৃণায় রি রি করে উঠছে দেহের সর্বাঙ্গ। কষ্টে বুক চিরে আসতে চাইছে দীর্ঘশ্বাস। তুলি পারল না নিজেকে ধরে রাখতে। তার কিশোরী মন কেঁদে উঠল। আদ্রর পিঠে খামচে ধরে ডুকরে কাঁদতে লাগলো। কান্নার বেগ বাড়তে লাগলো ক্রমশ। কাঁদতে কাঁদতে অস্পষ্ট ধরা গলায় আদ্রের দিকে এক পলকের চাউনি দিয়ে বলল, আমার কষ্ট হচ্ছে আদ্র, খুব কষ্ট হচ্ছে। বুকটা ব্যথায় চিনচিন করে উঠল আদ্রর। তুলি অস্পষ্ট বাক্যটা হৃদয়ের গহীনে সুচালু তীরের মতো গিয়ে গাঁথল। মুহূর্তেই রক্তে রঞ্জিত হয়ে গেল হৃৎপিণ্ডের সারা অংশ। রক্তবর্ণ ধারণ করা নেত্রযুগল ধপধপ করে জ্বলে উঠল। ক্রুদ্ধ দৃষ্টি ছুড়ে দিল সামনের ছেলেগুলোর দিকে। সেই দৃষ্টিতে কি ছিল তা বোঝা মুশকিল। ছেলে তিনটা ছিটকে গেল, ঘাম ছুটে গেল সারা শরীরে। কিন্তু সামনের সেই ছেলেটা ভাবলে সেন মাতাল হয়ে এলোমেলো দৃষ্টি ফেলছে তুলির ওপর। তুলি কান্নার চোটে থেকে থেকে কেঁপে উঠছে পুরো শরীর। আদ্রর বুকে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আমার হাতে গলায় ছেলেটা বাজেভাবে ছুঁয়েছে আদ্র। আপনি স্পর্শগুলো ধুয়ে দিন না, মুছে দিন। এতকাল ধরে আগলে রাখা তুলির আকুল কণ্ঠে আদ্র দু চোখ বুজে নিল। নিমিষেই চোখের কার্নিশ ছুঁয়ে কপল বেয়ে এক ফোঁটা বিষাক্ত অশ্রু স্পর্শ করল তুলির ঘাড়। নিবিড়ভাবে লেপ্টে রইল তুলি আদ্রর বুকে। কান্নার শব্দটাও থমকে গেল আকস্মিক। পকেট থেকে ফোন বের করলো আদ্র। সাগরকে কল দিয়ে বলল, এখনই গাড়ির কাছে আয় সবাই। আদ্রের ফোন পেয়ে সবাই বিনা সময় ব্যতীত ছুটে এলো। তুলিকে বিধ্বস্ত অবস্থায় দেখে আতকে উঠল সবাই। আদ্রর ঝাঁঝালো অগ্নিরূপ দেখে হতবাক সকলে। আমরিন ছেলেগুলোকে দেখে বোঝার বাকি রইল না এখানকার পরিস্থিতি সম্পর্কে। মেয়েটার নেতিয়ে পড়া চেহারা দেখে হাহাকার করে উঠল বুকটা। নিজেকে দোষারোপ করতে লাগলো মনে মনে। হয়তো তখন ভাইকে জানানো হলে এতটা খারাপ পরিণাম দেখতে হতো না। কাঁপা কাঁপা হাতে তুলিকে আদ্রর বুক থেকে সরিয়ে আনতে হাত বাড়ালে আদ্র নিজেই কোলে তুলে তুলিকে গাড়িতে বসিয়ে দিল। আমরিন তড়িঘড়ি করে বসে তুলির মাথাটা আগলে ধরল হাত দিয়ে। তীব্র ভয়ের ফলে মেয়েটা জ্ঞান হারিয়েছে, ভেঙে পড়েছে মানসিকভাবে। পায়েল রিমিও গাড়িতে উঠে বসলো। অন্তর দিকে চেয়ে আদ্র ভারী গলায় বলল, তুলিকে বাসায় নিয়ে যা। অন্তু নির্বিকার ভঙ্গিতে গাড়ি স্টার্ট দিল। নিষ্পলক তাকিয়ে রইল আদ্র গাড়িটির যাওয়ার দিকে। গাড়ির জানালা দিয়ে যতক্ষণ তুলির অচেতন মুখটা দেখা গিয়েছে ততক্ষণ অবধি অস্থির চক্ষুদ্বয় নিষ্পাপ চেহারায় স্থির ছিল। সেই সাথে স্থির ছিল হৃদয়ের যন্ত্রণা। না চাইতেও দ্বিগুণ বেড়ে গেল হৃদয়ের সৃষ্ট হওয়া যন্ত্রণাটা। তীক্ষ্ণ একটা বাক্য কর্ণে প্রবেশ করলো দ্রুত বেগে। ছেলেটা মাতাল কণ্ঠে বলল, কি ব্রো, মেয়েটা বেহুশ হয়ে গেল? এত লাজুক তো হবেই। হাতটা তো অনেক কোমল ছিল, ধরতে না ধরতেই নেশা লেগে গেল আমার। পাঠিয়ে দিলে কেন? দুজন মিলে না হয় একসাথে এনজয় করতাম। ছেলেটা দুর্বোধ্য হাসল। নিবিড় সাগরের মস্তিষ্ক রাগে দাউ দাউ করে জ্বলতে লাগলো। কিন্তু ওরা কিছু করবে না, দাঁড়িয়ে শুধু দেখবে। আদ্রর কপালে ফুলে ওঠা এক একটা রগ জানান দিচ্ছে রাগের তীব্রতা। উজ্জ্বল ফর্সা মুখশ্রী লাল আভায় ছেয়ে গেছে। হাতের রগগুলো ফুলে পেঁপে উঠেছে। শিরা উপশিরায় রাগের প্রদাহ উত্তাপ বয়ে চলেছে দ্রুত গতিতে।
ছেলেটার হাত ধরে প্রচণ্ড জোরে বাঁকিয়ে ধরল সে। একটা কটমট ভাঙনের শব্দ সবার কর্ণ ছিদ্র ভেদ করে সুরসুর করে ঢুকে পড়ল। ভয়ে সেটে গেল পেছনের ছেলে তিনটা। নিবিড় সাগরের ঠোঁটের কোণে প্রস্ফুটিত হলো বাঁকা হাসি। ছেলেটা আর্তনাদ করে উঠল ব্যথার চোটে। মুখের ভাবভঙ্গি বদলে গেল তার। ব্যথায় বদলে গেল মুখের আভা। হাত ভাঙাতেই থেমে থাকলো না আদ্র। ছেলেটাকে মাটিতে ফেলে বেধড়ক মারতে লাগলো। ঠিক কতক্ষণ মারলো তার হিসেব নেই। ক্ষণে ক্ষণে রাগটা বাড়ছে, সেই সাথে বাড়ছে ছেলেটাকে ভস্ম করে দেওয়ার ইচ্ছে। ছোট্ট একটা নাইফ বের করে ছেলেটার হাতের রগ কাটতে নিলে নিবিড় আটকে দিল। অস্থির কণ্ঠে আওড়ালো, এমনটা করিস না আদ্র, মরে যাবে। নিবিড়ের কথাটা সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে ছেলেটার বুকে ছুরির আঁচড় কেটে দিল। ছ্যাদ করে উঠল ছেলেটার পুরো দেহ। ব্যথায় বিষিয়ে গেল সারা অঙ্গ। মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো শুধু ফোপানোর শব্দ। বাকি তিনটা ছেলে এমন অবস্থা দেখে পালাতেও ভুলে গেল। লড়বড়াতে লাগলো পা। সাগর থেমে থাকলো না, বাকি তিনটাকে বেধড়ক পিটালো। মাটিতে মুখ থুবড়ে কুকড়াতে লাগলো ছেলেগুলো। আদ্র মাটি থেকে তখন আনা পানির বোতলটা তুলে ছেলেটার মুখের উপর ঢালতে লাগলো অনবরত। গাল গড়িয়ে গলা বেয়ে জলধারা ছেলেটার বুকের কাটা অংশে স্পর্শ করলো। জ্বলন্ত শিখার ন্যায় জ্বলে উঠল জায়গাটা। মনে হচ্ছে যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। পানির জন্য দৃশ্যমান না হলেও ছেলেটার চোখ ঝাপসা হয়ে আসছে যন্ত্রণা মিশ্রিত অশ্রুর বেগে। চোয়াল শক্ত রেখে আদ্র শ্লেষাত্মক স্বরে বলে উঠল, আমার তুলাকে কখনো আমি ওর অনুমতি ব্যতীত স্পর্শ করার চেষ্টা করিনি। বছরের পর বছর দূর থেকে দেখে চোখে তৃষ্ণা মিটিয়েছি। স্পর্শ করতে বারবার চিন্তা করি, কিন্তু আমার তুলার কোমল দেখে আবার ব্যথা না লেগে যায়। আর তুই তাকেই কষ্ট দিলি। তুই ওর হাতটা দেখেছিলি? আমার তুলার হাতে তোর কলুষিত ছোঁয়ায় লাল ছাপ পড়ে গেছে। তুই ওকে শুধু বাহ্যিকভাবে নয়, মানসিকভাবে আঘাত করেছিস। ব্লাডি বাস্টার্ড, তুই আমার তুলাকে হার্ট করেছিস। আমার তুলাকে। লাস্টের কথাগুলো অস্থির কণ্ঠে চিৎকার করে বলল আদ্র। ইতিমধ্যে এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। কারো তোয়াক্কা না করে কঠোরভাবে আঘাত করতে লাগলো ছেলেটাকে, যেন ছেলেটা মরে গেলেও তার কোনো ভয় নেই। পিট পিট করে নেত্রযুগল মেলে তুলি নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। রুমের পর্দা দেখে বুঝতে বাকি থাকলো না এটা আদ্রর রুম। জানালার পর্দা হালকা হাওয়ায় মৃদু মৃদু নড়ছে। তুলি সময়টা আন্দাজ করার চেষ্টা করলো। বাহিরে হালকা অন্ধকারের সমারোহ। দুপুরের কথা মনে পড়তেই চট করে উঠে বসলো তুলি। হাতে টান অনুভব করতেই পাশে তাকালো। চোখের পাতায় ভেসে উঠল কপালে হাত ঠেকিয়ে হেলান দিয়ে আতশোয়া অবস্থায় থাকা আদ্র। বাজে সেই মুহূর্তটা মনে করে তুলির কান্না পেল। ফুপিয়ে কান্না আটকানোর শব্দ কর্ণকুহরে প্রতিধ্বনিত হতেই আদ্র উদ্গ্রীব হয়ে উঠল। হাতে টান পড়ায় তাল সামলাতে না পেরে তুলির আদ্রর বুকে গিয়ে পড়ল। আহ্লাদি স্বরে বলে উঠল, কাঁদছো কেন তুলা? প্রতি উত্তর করল না তুলি। মিশে রইল আদ্রর বুকের মধ্যে। কান্নার কারণটা তো আদ্রর অজানা নয়। সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল আদ্র। তুলিকে বুক থেকে টেনে বিছানায় শুয়ে দিল, নিজেও শুয়ে পড়ল পাশে। বাম হাতটা হাতের মুঠোয় বন্দি করে ওষ্ঠ ছুঁয়ে দিল গভীরভাবে। তুলির শরীরের লোমশ খাড়া হয়ে গেল আকস্মিক স্পর্শে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে গেল লজ্জার শিহরণ। হাতে পরপর ঠোঁটের পরশ বুলিয়ে দিল আদ্র। মুখ এগিয়ে গলার কাছে আনতেই তুলির ভেতরটা কাঁপতে লাগলো। অস্বাভাবিক হয়ে পড়ল হৃদস্পন্দন। অন্যদিকে মুখ ফিরিয়ে নিল লজ্জায়। আলতোভাবে ঠোঁট ছুঁয়ে সরে এলো আদ্র। ম্লান হেসে বলল, তুমি প্রত্যেকটা মুহূর্তে আমার স্পর্শ অনুভব করবে তুলি। কথাটায় কি ছিল তুলি জানে না, তবে নতুন এক মিষ্টি অনুভূতির সাথে পরিচয় হলো তার। চোখ বুজে কিয়ৎক্ষণ অনুভব করলো সদ্য জন্ম নেওয়া অনুভূতিটাকে। আখি পল্লব মেলতেই নজর ঠেকল আদ্রর হাতের দিকে। নিমিষেই লজ্জিত চোখে ফুটে উঠল সূক্ষ্ম ব্যথার ছাপ। আদ্রর হাতটা ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল, আপনার হাতে তো রক্ত। ব্যান্ডেজ করে নিব। আদ্র নিষ্প্রভ স্বরে বলল। তুলি মলিন মুখে তাকিয়ে রইল নিষ্পলক। আদ্র ক্ষীণ হেসে পুনরায় বলল, বাহিরে সবাই তোমার জ্ঞান ফেরার অপেক্ষায় বসে আছে তুলি, তাদের আসতে বলি।
প্রচন্ড অবাক হলো তুলি। সবাই বসে আছে মানে? আনমনেই মাথা নাড়ল। আদ্র উঠে গিয়ে দরজা খুলতে না খুলতেই সবাই একসাথে হুড়মুড়িয়ে প্রবেশ করলো। এর মধ্যে রাদীপ সাহেব, তৌফিক সাহেব কেউই বাদ যায়নি। রিমি, আমরিন, পায়েল এসে চাপড়ে ধরল তুলিকে। ভালো লাগায় ভরে গেল তুলির আবেগী মনটা। সবার চেহারা বলে দিচ্ছে মানুষগুলো কতটা ব্যাকুল হয়ে তার অপেক্ষায় ছিল। রক্তের সম্পর্ক না হয়ে ও জীবনে আপনজনের খাতায় নাম লেখালো। মনে মনে হাজারো ধন্যবাদ জানালো তুলি আদ্রকে। এই মানুষটা জীবনে না আসলে এত আপনজন পেত না কখনো। দূরে দাঁড়িয়ে আছে আদ্র, ঠোঁটে তার অমায়িক হাসি। তুলি আজকের বিষাক্ত মুহূর্তটা ভুলে গেল, চিরতরে মুছে গেল মন থেকে। তৃপ্ত হেসে মনে মনে বলল, আমার যেন এই মানুষগুলোর সাথে দীর্ঘ একটা জীবন কাটানোর সুযোগ হয়, মানুষগুলোর ভালোবাসায় সিক্ত থাকতে পারি যেন দীর্ঘক্ষণ। আজ সকালবেলা রৌদ্র তার তেজি রূপে প্রকৃতিকে ঝলসে দেওয়ার প্রচেষ্টায় নেমেছে। প্রখর তাপে মাথা ঝিমঝিম করছে তুলির। গেটের দিকে বাম পাশে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া। রোদ থেকে বাঁচার জন্য তুলি নিজেকে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় আড়াল করে নিল। হাত ঘড়িটার দিকে অস্থির আখিদয় বুলাতেই দেখল 9টা বেজে 5 মিনিট। চোখ উঠিয়ে ডান পাশে তাকাতেই একটা সাদা গাড়ি হর্ন বাজিয়ে থেমে গেল। কাঁধের ব্যাগটা হাতে নিয়ে তুলি গাড়ির দিকে এগিয়ে গেল দ্রুত পায়ে। ড্রাইভার পেছনের দরজা খুলে দিল গাড়ি থেকে নেমে। গাড়ির মধ্যে কাউকে দেখতে না পেরে ভ্রু কুঁচকে তুলি নরম স্বরে জিজ্ঞেস করলো, আমরিন কলেজে যাবে না? আমরিন মামুনির জ্বর, আজ যাইব না। আপনারে দিয়ে আসতে পাঠাইলো বড় ম্যামে। আমরিনের জ্বর শুনে তুলির মন ব্যথিত হলো। ব্যাগটা গাড়িতে রেখে বলল, আপনি অপেক্ষা করুন, আমি একটু পর যাব। কথাটা বলে এক মুহূর্তের জন্য স্থির হলো না তুলি। পায়ের বেগ বাড়িয়ে ছুটে এলো আমরিনদের বাড়িতে। সায়রা বেগম, রাদীপ সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। তুলিকে এগিয়ে আসতে দেখে সায়রা বেগম কাছে ডাকলেন। দ্রুত গতিতে কাছে এসে দাঁড়ালো তুলি। রাদীপ সাহেবের উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম খালু। সালামের জবাব দিয়ে বিস্তৃত হাসলেন রাদীপ সাহেব। বললেন, সম্পর্কে আমি তোর শ্বশুর। শ্বশুরকে খালু বলছিস? প্রিন্সেসের মুখ থেকে আদৌ কি আমি বাবা ডাক শুনবো? লজ্জিত মুখ করে স্মিত হাসল তুলি। চিন্তিত স্বরে বলল, আমরিন নাকি অসুস্থ খালামণি, আমি ওকে দেখে আসি। সায়রা বেগম সম্মতি জানালেন। যা দেখে আয় তোর ননদকে। এত খারাপ হয়েছে মেয়েটা, আমার কোনো কথাই শোনে না। আজ নাকি ক্লাস টেস্ট আছে, সামান্য একটা টেস্টের জন্য টেনশন করতে করতে জ্বর বাঁধিয়েছে। মেয়েটা কখনো শুধরাবে না, পরীক্ষার আসলেই টেনশনে জ্বর বাঁধিয়ে বসে থাকবে। চিন্তা করো না খালামণি, ঠিক হয়ে যাবে। তুলি সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আমরিন স্টাডির ব্যাপারে একটু বেশি সিরিয়াস। স্টুডেন্ট হিসেবে বেশ ভালো মেয়েটা, ক্লাসে ফার্স্ট হয় সব সময়। তার স্বপ্ন ভাইয়ের মতো একজন বড় ডাক্তার হবে। তুলির আবার এমন কোনো লক্ষ্য নেই, তবে ইদানিং আদ্রর সাথে সুন্দর একটা সংসারের স্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো তুলি। বিছানার দিকে নজর গেল প্রথমে। এই গরমেও আমরিন কাঁথা জড়িয়ে দিব্যি ঘুমোচ্ছে। টেবিলের ওপর থেকে ফোনের আওয়াজ ভেসে আসছে, সেদিকে পা বাড়ালো তুলি। স্ক্রিনে দেখলো নিবিড় লেখা। কেটে গেল কলটা। আবার বেজে উঠতেই তুলি দ্বিধায় পড়ে গেল কল তুলবে কিনা। আমরিন অসুস্থ বিধায় তাকে জাগানোর ইচ্ছে পরিহার করলো। অনবরত বাজতে থাকা ফোনটা রিসিভ করে কানে দিয়ে নম্র কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তুলি। আমরিন ঘুমোচ্ছে। ওয়ালাইকুম সালাম ভাবি। আরমিনের জ্বর কমেছে? এত বড় বড় ছেলেদের মুখে আজকাল ভাবি ডাক শুনে তুলির ভীষণ লজ্জা পায়। আড়ষ্ট হয়ে জড়তার সংকোচ কাটিয়ে বলল, আমি মাত্র এসেছি ভাইয়া। আচ্ছা, রাখছি তাহলে। আচ্ছা। নিবিড় কল কেটে দিল। তুলি ধীরস্থভাবে হেঁটে এসে শব্দহীন আমরিনের খানিকটা কাছে দাঁড়ালো। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটা, হয়তো জ্বরের প্রভাবে এত ঘুমোচ্ছে। আমরিনের মায়া ভরা মুখটা কিছু পলক দেখে চলে এলো তুলি। আমরিন ও নিবিড় রিলেশনে আছেন, এটা আমরিন নিজেই তুলির কাছে প্রকাশ করেছে। কথাটা শুনে তুলি প্রচন্ড খুশি হয়েছিল, কারণ নিবিড় নিঃসন্দেহে একজন ভালো ছেলে। প্যাসেজ ওয়ে দিয়ে যাওয়ার সময় তুলির চোখ আটকালো আদ্র রুমের দরজায়। দরজাটা হালকা ভেজানো,
অযাচিত মনে হুট করে আদ্রকে এক পলক দেখার তীব্র ইচ্ছে জাগলো। আদ্রার রুমে যে কারো হুটহাট ঢোকা নিষেধ। সুপ্ত জন্মানো আকাঙ্ক্ষাকে দমিয়ে দিল তুলি। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। মনের অনুভূতিগুলো প্রবলভাবে বাধ্য করছে শুধু একটাবার আদ্রকে দেখে তৃষ্ণা মিটানোর। মস্তিষ্কের চিন্তাধারা চাপা দিয়ে মনেরটাই শুনল তুলি। দুরু দুরু মন দিয়ে ভেজানো দরজাটা আওয়াজবিহীন অতি সাবধানে কিছুটা খুলল। তৎক্ষণাৎ চক্ষুদ্বয় ভেসে উঠল আদ্রর কপালে হাত ঠেকিয়ে রাখা ঘুমন্ত মুখটা। কয়েকটা চুল হাতের ওপর উপচে পড়ছে, শটান হয়ে কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। কারো ঘুমের ভাবভঙ্গি এমনও হতে পারে। তুলির চোখ মন জুড়িয়ে আসছে। আদ্র যদি টের পেয়ে যায় কি জবাব দিবে, তাই দ্রুত সরে আসার উপক্রম হলো। ঠিক তখনই একটা পুরুষালী গম্ভীর স্বরে তুলির বুকটা ধুক করে কেঁপে উঠল। আদ্র চোখ বুজেই হাঁক ছাড়ল। ভিতরে এসো তুলি। বুকের দুরু দুরু অশনি নিয়ে কয়েক মুহূর্ত পার হলো তুলির। কম্পিত হস্তে দরজা পুরোপুরি ঠেলে প্রবেশ করলো। বিস্ময়ে লজ্জায় হতবিহ্বল তুলির আবেগী মন। চোখ বুজে থেকেই আদ্র পুনরায় নরম কণ্ঠে বলল, কাছে এসো। লজ্জায় তুলির এক পাও নড়ছে না। নড়বড়ে প্রত্যেকটা কদম বিছানার কাছাকাছি এসে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো, যা সম্পূর্ণরূপে আছড়ে পড়ছে আদ্রর মুখে। আমার দিকে ঝুঁকে দাঁড়াও, কপালটা আমার অধর বরাবর যেন হয়। তড়িত বেগে চমকে উঠল তুলি। আদ্রর কথার মানে ঠাউর হলো না তার। তবে ঝুঁকতে হবে ভাবতেই সারা দেহ থরথর করে কাঁপছে। এসির অতিরিক্ত হিম তুলির শরীরের কাঁপুনি বাড়িয়ে তুলছে। তুলি ঝুঁকল, মনে প্রাণে দোয়া করলো আদ্র যেন চোখ না মেলে। আদ্রর উন্মুক্ত বুকে নজর পড়তেই তুলির অন্তঃস্থলে তোলপাড় শুরু হলো। চেয়ে রইল অনিমেষ। আকস্মিক ললাটে গাঢ় স্পর্শে বেহায়া দৃষ্টি ভঙ্গ হলো নিমিষেই। বরফ ন্যায় জমে গেল দেহের সর্বাঙ্গ। সেই সাথে কেটে গেল কয়েক মুহূর্ত বিনা বার্তায়। শ্রবণ গ্রন্থিতে তরঙ্গিত হলো শুধু নিঃশ্বাসের শব্দ। তুলি লজ্জাবতী গাছের ন্যায় চুপসে যাওয়ার আগে দ্রুত বেগে সরে আসলো। টলমলে পায়ে বেরিয়ে আসার সময় শুধু কর্ণগোচর হলো